হ্যাঁ যাও, সব বায়না মানতে হবে এমন কথা নেই। দিন দিন বড় বেশি একরুখা স্বভাব হয়ে গেছে। বাবার টাকা থাকলে শুধু উড়াতে হবে নাকি অন্য সব বড় লোকদের মতো? কেন, ইসলাম বলেও তো একটা কথা আছে, সবকিছু সীমিত ব্যবহার করা উচিত। ওকে আমি ওকে কি আমি বলেছি যে জামা পরেছো সেটাই পরবে? বলেছি কত জামা আছে সেগুলো পরোইনি, সেগুলো পরো। তা না, সে শপিং এ যাবেই, এগুলোর তো ডাকাত দিতে হবে নাকি? টাকা থাকলেই কি উড়াতে হবে? প্রাপ্তি মায়ের বকবকানি শুনে অরূপের মা আর দাদিও ড্রয়িং রুমে হাজির হয়। কি হয়েছে? এত বকাবকি করছিস কেন? ছোট মানুষ, এমন তো একটু করবেই। ভাবি তোমরাও না, ও যা চায় তাই দাও, আর তাতে ওর স্বভাব খারাপ হয়। বড় হচ্ছে তো দিন দিন, শ্বশুর বাড়ি যাবে আর এমন করবে, তখন? তখন আমার মা মামুনিকে সব দিবে, যা চাইবে তাই দিবে। মেন ডোর দিয়ে বাসায় ঢুকছে আর কথাগুলো বলে যাচ্ছে সাদাদের বাবা। বাসায় ঢুকে সোফায় বসে আবারও তিনি বলা শুরু করেন। আর ওর তো চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার পুরোপুরি বিশ্বাস আমার প্রাপ্তি মামুনিও আমার নিপা মামুনির মতো এত বড় ব্যবসা একা সামলে নিতে পারবে। আর তাই তার যা দরকার সেসব নিজেই করতে পারবে। কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন হবে না। আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহ ওকে সব জ্ঞান বুদ্ধি দান করে, যেন সবকিছু ঠিকঠাক ব্যবহার করতে পারে। আর সেও ভবিষ্যতে সেটাই করবে আমার বিশ্বাস। এখন যাও, প্রাপ্তি মামনিকে রেডি হতে বলো, আজকে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব। বৌমা, তোমরা দুজনেই তৈরি হয়ে নাও। প্রাপ্তির মার কি বলবে, যেখানে তার ভাসুর মশাই এত কিছু বলেছেন, তার উপর তো আর কথা চলে না। ভাইজান। হ্যাঁ যাও, রেডি হতে বলো আমার প্রাপ্তি মাকে। আর ভাবার কিছু নেই, আমার প্রাপ্তিমণি বেস্ট ইন বেস্ট। আচ্ছা, বলছি বলছি, আপনাদের মেয়ে আপনারই সামলান। প্রাপ্তির মা চলে যায় প্রাপ্তিকে ডাকতে। বাবা, আমরাও যাচ্ছি তোমার সাথে। তাহলে কি বললাম আমি? আজকে আমার সব মেয়েদের আমি নিজে শপিং করিয়ে দেব। নৌসিন মা, তুমিও তৈরি হয়ে নাও। সাদাতকে ফোন করে বলো যেন বসুন্ধরাতে তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে। সেখান থেকেই তোমাদের রাঙামাটি যাওয়ার জন্য শপিংটাও করে নিও তোমরা দুজনে। নওশিনেরও শপিং করতে ভালোই লাগে, তাই সেও ভীষণ খুশি। কয়টা মেয়ের কপালে শ্বশুরের সাথে শপিং এ যাওয়ার ভাগ্য হয়, যেটা নওশিনকে আরো বেশি অভিভূত করে। নওশিন রুমে গিয়ে রেডি হওয়ার আগেই সাদাতকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেছো আমার জান পাখি? কিছু করছি না, তবে তবে তুমি কি করছো? ম্যাডাম, আমি কি করি এই সময়ে? ফিরতে কি রাত হবে তোমার? কেন বলো তো? বাবার সাথে শপিং এ যাব আমি। আচ্ছা, এই ব্যাপার, তাই তো বলি আমার জান পাখির কথাগুলো আজ একটু বেশি খুশি বিস্তৃত কেন? তোমাকে না বললাম সকালে শপিং এর কথা? তুই বললে ভাবির সাথে গিয়ে নাকি শাড়ি কিনেছো রাঙামাটি যাওয়ার জন্য, করবে যাওয়ার আগের দিন। আমার সাথে যেতে ইচ্ছা করে না, তাই না? সাদাত, আমি কবে বললাম তোমার সাথে যেতে ভালো লাগে না? তোমার সাথেই তো যাই। একদিন শুধু ভাবির সাথে গেলাম। আর আমার তো প্ল্যানিং ছিল না শপিং এর যতগুলো শাড়ি আছে, ওফ আল্লাহ, সেগুলোরই জাকাত দিতে পারছি না আমি। এই আচ্ছা, কোথায় শপিং এ যাচ্ছ? বসুন্ধরায় যাবে মেবি বাবা, তোমাকেও অফিস থেকে সেখানে আসতে বলেছে। ভাবি প্রাপ্তিও যাচ্ছে, প্রাপ্তির জন্যই তো যাওয়া হচ্ছে। ও বেচারি কলেজ থেকে এসেই শপিং এ যাওয়ার বায়না ধরেছে। আর কাকি বকাবকি শুরু করেছে, তো বাবা ওই টাইমে বাসায় এসে সব শুনে নিয়েছে, তাই। এই ব্যাপার, দেখেছো আমার বোনটার জন্য সবারই আবার নতুন করে শপিং করা হয়ে যাচ্ছে। এটার জন্য আমার পুচকি বোনের একটা দারুণ গিফট পাওয়া উচিত। নওশিন হেসে বলল, ঠিক বলেছো। আচ্ছা ম্যাডাম, তো আপনি রেডি হয়ে নিন, আমি এসে যাব, তোমরা শপিং করতে থাকো। ওকে, বাই। হুম, বাই যান। এদিকে প্রাপ্তি যেতে চাইছিল না একদম শপিং এ। ওর মা যা বকাবকি করছিল, তাই ওর মাই বুঝিয়ে শুনিয়ে আবারও শপিং এর জন্য রেডি করে দিল। নওশিন, রাফসা, অরূপ, প্রাপ্তি সবাই রেডি। সবাই মিলে শপিং এ যাওয়ার মজাটাই আলাদা। দাদু ভাই, আব্বু কোথায়? তোমার আব্বু অফিসের দাদু। আমরা শপিং এ যাই। আব্বু শপিং করবে না? করবে। তুমি আর আমি আগে করে নেই, তোমার আব্বু অফিস থেকে শপিং এ চলে আসবে। চাচুর মতো? উফ দাদু, আমি বড় হয়ে গেছি তো। তাই নাকি?
গেছি তো। হুম। গাড়ি চলছে, সবার মুখে হাসি। নওশিনের শ্বশুর কাউকে ফোন করছে, কিন্তু ফোনটা ওই পাশ থেকে রিসিভ হলো না, তাই একটা SMS সেন্ড করে দিলেন। বড় বৌমা, হ্যাঁ বাবা। রদিকেও SMS করে দিলাম আসার জন্য। ফোন রিসিভ করেনি, মেবি মিটিংয়ে আছে। আমরা সবাই যাচ্ছি, সেও না হয় আসুক। ঠিক আছে বাবা। কি প্রাপ্তি মামুনি, খুশি তো এবার? এত শপিং করবে, ঠিক আছে। ঠুমনি খুব খুশি, অনেকগুলো ধন্যবাদ তোমায়। নো, মা কি কখনো ছেলেকে ধন্যবাদ দেয় নাকি? ও, তাহলে রিটার্ন নিয়ে নিলাম। শপিং এ ব্যস্ত সবাই। ইতিমধ্যে রিদিও এসে গেছে। রাফসা, তুমি তো শুধু দেখেই যাচ্ছ মা। বাবা, আমার পছন্দই হচ্ছে না। হা, একদম আমার প্রিয়া মায়ের মতো দেখছি। মেয়েটাকে নিয়ে শপিং এ এলে বেচারা সব দেখতো, কিন্তু পছন্দ হতো না। বাবা। আচ্ছা, তুমি দেখে যাও। এই তোরা এদিকে থাক তো, আমি ওই দিকটায় আছি শাড়ির দোকানে। নওশিন যাবি আমার সাথে? নৌসিনে তোমার তেমন কিছু কেনেনি, যাও তোমরা দুজনে শাড়ির শপে গিয়ে শাড়ি নিয়ে নাও। ওকে বাবা। ভাবি চলো। নওশিন আর রাফসা শাড়ির দোকানে শাড়ি দেখছে। দিদি চাইলে তুমিও শাড়ি নিতে পারো। ওহ আঙ্কেল, তুমি তো জানো আমি শাড়িটাই লাইক করি না। আই জাস্ট লাভ ওয়েস্টার্ন। ওকে, তুমি যা লাইক করো তাই নাও। প্রাপ্তি এর মধ্যে দুটো জামা কিনে নিয়েছে, এখন কসমেটিক্স কিনতে ব্যস্ত। আর সাদাদের বাবা অরূপকে নিয়ে বাসার বাকি সবার জন্য শপিং করছে। নওশিন একটা সবুজ রঙের গর্জিয়াস শাড়ি দেখছে, বেশ দেখতে শাড়িটা। ভাবি দেখো এই শাড়িটা। বাহ, বেশ তো, অনেক সুন্দর দেখতে। তোমার তো কিছুই পছন্দ হচ্ছে না, এটা তুমি পরে দেখো, খুব মানাবে তোমায়। আসলেই এটা খুব সুন্দর, কিন্তু এটা তো তুই পছন্দ করলি। ভাবি এটা আমি তোমার জন্য দেখলাম, কাল তো ভালোই লোক আসবে, তাই একটু গর্জিয়াস তো চলতেই পারে। তাছাড়া তোমার সাথে খুব যাবে এই রংটা, যা ফর্সা তুমি আর সুপার কিউটি। নৌশিন, ওকে যাও, আগে পরে তো আসো। নওশিন রাফসাকে ঠেলে দিয়ে ট্রায়াল রুমে ঢুকিয়ে দিল। এবার নওশিন নিজের জন্য শাড়ি দেখছে। রাফসা নওশিনের পছন্দ করা শাড়িটা পরে নিজেকে দেখছে, বেশ মানিয়েছে। রাফসা এমনিতেই গুলুগুলু, মানে চিকন না আর কি, একটু মোটা, যেমনটা বাচ্চা কাচ্চা হলে মেয়েরা হয় আর কি, স্বাভাবিক মোটা। তার উপর ডক্টর মানুষ তো শরীর সবসময় ফিট তার। আর রাফসাও অনেক ফর্সা। সবুজ রঙের জমকালো শাড়িটা রাফসার রূপকে যেন ধরে খাচ্ছে। তবে বেচারি যে একটা বাচ্চা আছে সেটা এমনিতেই কম বোঝা যায়, আর এই শাড়িটাতে তো একদমই বোঝা যাচ্ছে না। রাফসা নওশিনকে দেখানোর জন্য ট্রায়াল রুমের বাইরে বের হয়। শাড়ির দোকানের দিকে যাচ্ছে রাফসা, কিন্তু যেতে পারল না। তার আগেই পেছন থেকে কেউ একজন এসে মুখ চেপে ধরে ট্রায়াল রুমে পেছনের দিকে নিয়ে যায়, যেদিকে মানুষ যায় না বললেই চলে। রাফসা তো ভয়ে জীবন যায় যায় অবস্থা, মুখ দিয়ে আওয়াজও করতে পারছে না, আর লোকটাকে দেখতেও পাচ্ছে না। পেছন দিক থেকে পেছনে থাকা লোকটা রাফসা ট্রায়াল রুমের পেছনে নিয়ে আসে, নিজের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে রাফসাকে নিজের বুকের সাথে নিয়ে দাঁড় করায়। তবে এখনো রাফসার মুখ ছাড়েনি। লোকটার বুকের সাথে রাফসার পিঠ লেগে আছে, তাই রাফসা আরো বেশি অস্বস্তি হচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়াতে চাইছে রাফসা, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম প্রায়। এমন সময় রাফসা স্থির হয়ে যায়। হঠাৎ স্পর্শটা খুব ভালো করে খেয়াল করছে রাফসা। খুব বেশি সময় লাগলো না, রাফসা বুঝতে পারলো এটাকে, আর চিনবেই বা না কেন। এই যে সারা জীবনের সবচেয়ে চেনা মানুষের স্পর্শ, এর স্পর্শেই যে সব সুখ লুকিয়ে আছে। তবে এখন খুব রাগ হচ্ছে রাফসার, এমন কেউ করে? হঠাৎ করে শপিং মলে পেছন থেকে এভাবে মুখ চেপে ধরলে যে কেউই তো ভয় পাবে। রাফসা বুঝতে বুঝতে পেছনে থাকা মানুষটা আবেগের বশে রাফসার মুখ থেকে হাত সরিয়ে নিয়েছে। ব্লাউজের ফাঁকে যেটুকু উন্মুক্ত পিঠ দেখা যাওয়ার কথা সেইটুকুতে হিজাবের প্যাচে ঢাকা, তাই নেশাতুর হয়ে হিজাবটা সরিয়ে সেই ফর্সা পিঠে মুখ ডুবায়। রাফসা ভেবেছে এবার ছাড়াতে পারবে নিজেকে, কিন্তু না, মানুষটা নিজের দুহাত রাফসার পেটের উপর রেখে উন্মুক্ত পিঠে উষ্ণতা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। ইস, শপিং মলে কেউ যদি এসে যায়, ভালোই লাগছে রাফসা। এমন চিরচেনা আবেশ তো যে কোনো নারীরই ভালো লাগে। তবুও নিজেকে সংযত করে নিয়ে বলল, ছাড়ো। ওম্ভু, পাগল হয়ে গেছো তুমি? কোথায় কি করছো?
পিঠ থেকে মুখ সরিয়ে রাফসার কাঁধে থুতনি রেখে সাদাদের বড় ভাই জানায়, আমি জানি তো, বাট আমার রূপসীকে এই বেশে দেখে কন্ট্রোল হারা হয়ে গিয়েছিলাম। ইস, ছাড়ো তো, কি এমন বেশ? জাস্ট শাড়িটা পরেছি নতুন। এই শাড়িটা পরে প্লিজ শপিং মলে আর ঘুরবে না। বাসা থেকে যেটা পরে এসেছো সেটাই পরো। সাদ, প্লিজ সরো, যে কেউ এসে যাবে। আর তোমার ছেলে কিন্তু অনেকক্ষণ হলো আমায় দেখছে না, পরে কান্নাকাটি শুরু করবে। একটু কান্না করুক না, বাসায় তো ছেলের জন্য পাই না পাই তোমায় আর কান্না করতেও না বাবা। নৌসে নুরা আসে না, সামনে নেবে। বাট তুমি এই শাড়িটা চেঞ্জ করে নাও। এই শাড়িটা কি করলো? আর তুমি হঠাৎ করে কোথা থেকে এসে এভাবে মুখ চেপে ধরলে? আমি ভয় পেয়ে গেছিলাম। হেই, চিনতে পারোনি? হ্যাঁ, পেরেছি, কিন্তু কিছু সময় পর। তুমি তো শপিং মলে ছিলে না। অফিস থেকে এসে এভাবে এখানে নিয়ে আসবে আমি কি জানি নাকি? তাই একটু সময় লেগেছে। আচ্ছা। হ্যাঁ, এখন সরো তো, ঢং করতে আসছে শপিং মলে। রাফসাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় সাদ। কাঁধের পেছনে 2 হাত বেঁধে রাফসার মুখের কাছে মুখ এনে বলল, আমি আর কন্ট্রোল করতে পারলাম না, প্লিজ এই শাড়িটা চেঞ্জ করে নাও। মানে? তুমি, আমি তো এটা কাল পরবো, আজকে তো বাড়িটাই পরবো এখন। হ্যাঁ, তা ঠিক। বাড়িটা পরে এখানে হাঁটি হাঁটি করার দরকার নেই। আর নৌসনকেও খালো দেখিও, কারণ শাড়ির দোকান তো অনেকগুলো কাপল দেখলাম। আর ট্রায়াল রুমের পাশে সবটাতেও অনেক ছেলে দাঁড়িয়ে, নজর লেগে যাবে আমার রূপসীর উপর। সাদ, রিয়েলি এই শাড়িটাকে তোমাকে জাস্ট অ্যাটম বম লাগছে। সাদ, ইস, রিয়েলি বলছি গো, আমার তো আবারও বাসা করতে ইচ্ছে করছে। আচ্ছা ভাই, এর জাস্ট তুমি আমাকে পাগল করার জন্য এই শাড়িটা পাওনি তো? দেখো ভালো হচ্ছে না কিন্তু, সরো তুমি। আর যাও, নিজের কিছু কেনার থাকলে কিনে নাও। আমার এখনো অনেক কিছু কেনার বাকি আছে। ওয়েট, কিনবে তো? আমি এসেছি যেহেতু অনেকদিন পরে, তো আমার সাথে শপিং এ তাল মিলানো তোমার। এমনিতেই তো তুমি কাজে থাকো, কাজে শেষ হয় না। আচ্ছা, বাকি শপিংটা না হয় আমার সাথেই সেরে ফেলো। ওরা ওদের মধ্যে করুক শপিং। সাদ, বাবার সাথে এসে এখন আবার তোমার সাথে আলাদা করে শপিং করব? আর রিদি, নৌসিন, প্রাপ্তি ওরাও তো এসেছে, এখন ওদের থেকে আলাদা হয়ে শপিং করব? কেমন দেখায়? আজব, বড়ের সাথে শপিং করবে, এতে কেমন দেখে আবার কি? আর তাছাড়া আমার ছোট ভাই অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আর আমি নৌশিককে ফোন করে বলে দিছি তুমি আমার সাথে আছো, ব্যাস হয়ে গেল। হুম, তুমি না, বাট বাবা আর অরূপ তো তোমার কথা বলছিল আসার সময়, ওকে ছাড়া শপিং করব? ভালো লাগবে না আমার। আমি কি শপিং মহল চেঞ্জ করছি নাকি? আমি জাস্ট তোমাকে আলাদা করে নিয়ে নিয়েছি, যে নিজের পছন্দ মতো শপিং করে নিতে পারি তোমায়। কতদিন হলো আমার সাথে শপিং এ আসা হয় না তোমার, আর তুমিও সময়ের অভাবে আমার মতো করে সাজতেও পারো না। আর ছেলেকে আমরা পরে আমাদের সাথে নিয়ে নেব। আগে তোমার শপিংটা কমপ্লিট করে দিই, তাহলে হবে তো? সাদ নওশিনকে ফোন করে জানিয়ে দেয় রাফসা তার সাথে আছে। এদিকে নওশিন নিজের জন্য শাড়ি দেখছে, পছন্দ হচ্ছে না, তাই শ্বশুরকে দিয়ে দেখাচ্ছে। সাদ, আর কত কিনবো এসব? এত বলতে বলছে তোমায়, চুপচাপ হাঁটো আমার সাথে। আজও এত শাড়ি নিলে কিছু বললাম না, বাট এত জামা কেন নিচ্ছ তুমি? আমি কি বাসে জামা পরি খুব বেশি হলে সপ্তাহে একদিন। সাদ এবার রেগে যায়। এরা 2 ভাই একটু রাগীই বটে, কিন্তু সাদাদের রাগটা ভাইয়ের চেয়ে দ্বিগুণ। রাফসার দিকে চোখ রাঙিয়ে তাকাতে রাফসা চুপচাপ হয়ে যায়। সাদাত এখনো আসেনি। সাদাদের বাবা নওশিনের জন্য একটা বেগুনি রঙের গর্জিয়াস শাড়ি কিনে নেয়। যেহেতু কাল বাসায় পার্টি, তাই সবকিছুই জমকালো। অরূপের জন্য সব কেনা শেষ। প্রাপ্তিও নিজের জন্য 2টো জামা, জুতা, কসমেটিক্স সব নিজের পছন্দে কিনছে। সাদ রাফসার জন্য নওশিনের পছন্দ করা শাড়ি সহ এক্সট্রা আরো 3টা শাড়ি কিনে নিয়েছে। আর 3 পিস তো আছে, বরং শুধুমাত্র তার সামনে পরার জন্য রাফসার বারণ সত্ত্বেও বেশ কয়েকটা 2 পিস আর 1 পিসও কিনেছে। এবার না হয়
এইবার না আমার রাগ হচ্ছে। এই 2 পিস আর 1 পিসগুলো কখন পরবো আমি? সাদ রাফসার কানের কাছে মুখ নিয়ে বলল। রাতের বেলায় পড়ো। রাফসা সাদের দিকে আর চোখে বড় চোখ করে তাকাতেই সাদ সামনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গহনার দোকানে ঢুকে যায়। সাদাত এসে গেছে। নওশিনকে সাদাত ওর বাবার থেকে আলাদা করে নিয়ে আসে। কি ব্যাপার, তুমি এতক্ষণে শুধু এই একটা শাড়ি কিনলে? আমি কি কিনবো আর? আমার বিয়ের সময় কত শাড়ি পরে আছে যেগুলোর ভাঁজও ভেঙে দেখিনি আমি। তুমি? আমার কি দোষ? মুচকি হেসে সাদাত বলে। হয়েছে আমার রানী, চলুন এবার রাঙামাটির জন্য শপিংটা করে নেই। নওশিনও মিষ্টি একটা হাসি দিয়ে সম্মতি জানায়। সাদ আর রাফসা নিজেদের শপিং করে নিয়ে অরূপকে নিজেদের সাথে করে আবারও ছেলের জন্য ডাবল করে শপিং করে নেয়। প্রাপ্তি আর সাদাদের বাবা বাসার বাকি সবার জন্য শপিং করে নেয়। অনেকক্ষণ রিদিকে দেখা যাচ্ছে না। রিদি এমনি যদিও সবার সাথে শপিং এ এসেছে, তারপরেও সবার থেকে আলাদা হয়ে শপিং করছে। এটা ওর অভ্যাস। আচ্ছা, আমি যে এত দেরিতে আসলাম তোমার রাগ হয়নি? মানে তুমি অফিসে ছিলে সাদাত, আসতে তো দেরি হতেই পারে, রাগ কেন করব? জানো, আমার না মাঝে মাঝে নিজেকে সবচেয়ে সুখী আর ভাগ্যবান পুরুষ মনে হয়, আর এর প্রধান হচ্ছে তুমি। নওশিন কিছু বলল না, শুধু সাদাদের দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করলো, যা অত্যন্ত পবিত্র। সবার শপিং করা শেষ। সাদাত নওশিনকে নিয়ে নিজের গাড়িতে করে বাসায় আসে। যদিও নওশিন সবার সাথে আসতে চেয়েছিল, কিন্তু সেখানে রিদি থাকায় সাদাত রাজি হয়নি। আর সাদ অফিসের কাজে ময়মনসিংহ যাবে, তাই আর বাসায় আসেনি। রাফসা, অরূপ, প্রাপ্তি আর রিদি ওরা সাদের থেকে বিদায় নিয়ে একসাথে বাসায় ফিরে। সবাই খুব ক্লান্ত। অরূপ বাসায় আসা মাত্রই ওর মা চটজলদি ছেলেকে হাত মুখ ধুইয়ে খাবার খাইয়ে দেয়। অথচ সবচেয়ে ক্লান্ত সেই। অথচ তার মাঝে কোনো ক্লান্তির ছাপ নেই। নিজেকে একটু না বসেই ছেলের সবকিছু নিজের হাতে করে দিল, আর চেঞ্জটাও করলো ছেলেকে ঘুম পাড়িয়ে। উনি যে মা, তার হৃদয়ে মাতৃত্বের চেয়ে ক্লান্তের স্থান তো অনেক আলোক বর্ষ দূরে। আজ প্রাপ্তির জন্মদিন। সকাল থেকে বাড়িতে নানা রকমের তোড়জোড় চলছে। রাফসার বাবা মা তো সকাল সকাল এসে গেছে। অনেকদিন যে হলো মেয়ে যায় না বাবার বাড়ি, তাই মেয়ে আর নাতিকে দেখার তর্সই ছিল না তাদের। বিকালে সব আত্মীয়রা আর প্রাপ্তির বন্ধুরা আসবে। দাদা ভাই, কি গিফট দেবে তুমি আমাকে? তোর আবার কি চাই? আজকে জন্ম নিয়েছিস, হতে না হতেই গিফট? দাদা ভাই আসতে, গলা তো নয় যেন ফাটাবাস। কি কি বললে তুমি? মা, বড় ভাবি, জেঠিমণি, ভাবি আর বলা হলো না প্রাপ্তির। তার আগেই সাদ বিছানা থেকে উঠে গিয়ে প্রাপ্তির মুখ চেপে ধরে। এত চিল্লাস কেন তুই? থাম। কি ওমম করতেছিস? চুপ কর, সব দেব, তবু ভাবিকে ডাকিস না। প্রাপ্তি সাদের হাতে একটু চিমটি কাটতে সাদ ছেড়ে দেয়। প্রাপ্তি হাঁপানোর বদলে চরম লেভেলের হাসি শুরু করে। হাসা হচ্ছে তাই তো? যা ভাগ, কিছু ভাবি না। প্রাপ্তির হাসি যেন থামার নয়, তবু অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, ওফ দাদা ভাই, তুমি কি বললে? আবারও হাসি শুরু করলো প্রাপ্তি। স্টপ। আচ্ছা, ওকে ওকে, তুমি একটু আগে বললে ভাবিকে ডাকিস না। মানে? দাঁড়াও একটু হেসে নেই। ভাবি? কার ভাবি? তোমারও ভাবি? শান্তি। ওকে, আর হাসবো না। বাট তুমি কেন ভাবিকে ডাকতে বারণ করছো? আমি জানি তুমি ভয় পেয়েছো, তাই তো? হেই, ওকে ভয় পাওয়ার কি আছে? বউকে ভয় পায় নাকি মানুষ? যা তো, কফি আনতে বলতো ভাবিকে। ভাগ যা। প্রাপ্তি মুখটা ফুলিয়ে দুহাত কোমরে রেখে চোখের ভ্রু নাচিয়ে বলা শুরু করলো। ও আচ্ছা, বউকে কেউ ভয় পায় না তাই না? আর কি বলবো? কফি আনতে? ঠিক আছে বলবো। তবে এটাও বলবো, আমি কলেজে যাওয়ার সময় শপিং মলের সাইডে একজনকে একদিন স্লোক করতে দেখেছিলাম। কথাগুলো শেষ করে প্রাপ্তি চলে যাচ্ছিল। রুম থেকে বের হওয়ার আগে সাদ হাত টান দিয়ে আবারও ভেতরে আনে। আমার কিউটি বোন, অনেক গিফট দেবো তোকে, যা চাইবি তাই দেবো। দরকার পড়লে তোর ফ্রেন্ডদের জন্য পুরো 3 দিন রেস্টুরেন্টে বুক করে দেব। সত্যি তো? তোর দাদাভাই কবে তোকে মিথ্যে বলেছে? আর কোন বার্থডেতে তোকে গিফট দেয়নি? তা ঠিক। ওকে যাও, তাহলে বলবো না। গুড গার্ল, যা এখন গিফট পেয়ে যাবি। আর কফি আনতে বল যা। ওকে ওকে, যাচ্ছি। ভালো গিফট চাই কিন্তু। আচ্ছা রে, যা। থ্যাংক ইউ সো মাচ দাদু।
সাদ প্রাপ্তির কাণ্ডে মুচকি এসে বিদায় জানায় তাকে। বিকাল হতে চলেছে। নওশিনের মা, বাবা, ভাবি এসেছেন। নওশিন খুব বেশি খুশি, তবে মা বাবার চেয়ে ভাইপোকে পেয়ে যেন খুশি ধরে না। রাফসা, প্রাপ্তি আর বাড়ির বাকি সবার সাজগোজ শেষ, অথচ নওশিন এখনো বাচ্চা নিয়ে নানা তালবাহানায় মেতে আছে। আজকে যে বাসায় মেহমান আসবে সেটা হয়তো মাথা থেকেই সরে গেছে তার। সাদাত অফিস থেকে ফিরে আসে। যদিও সবাই বাড়িতেই ছিল, কিন্তু সাদাত দরকারি কাজে অফিসে গিয়েছিল। কিন্তু রুমে ঢুকে তো অবাক সে। সাদাত রুমে ঢুকে দেখে নওশিন বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার পাশে শুয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সাদাত বুঝতে পারছে নওশিন কতটা বাচ্চা পাগলি, কতটা ভালোবাসলে এমন ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়ে এমন মায়াবী নজরে দৃষ্টিলোক করতে পারে একটা মেয়ে। সাদাত নওশিনের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। নওশিন এক হাতে ভর দিয়ে এক মনে বাচ্চাটার মুখটা দেখে যাচ্ছে, তাই বুঝতেই পারেনি যে ঘরে সাদাত এসেছে। সাদাত নওশিনের গায়ে স্পর্শ করতেই নওশিন বাস্তবে ফিরে আসে। সাদাত কিছু বলতে যাবে তার আগে নওশিন সাদাতের ঠোঁটে আঙ্গুল রেখে খুব সাবধানতাবশত বলল, আস্তে, বাবু ঘুমাচ্ছে। সাদাত নওশিনের আঙ্গুলটা সরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, ওকে, বাট নিচে তো সবাই রেডি, তুমি রেডি হবে না? নওশিনও ফিসফিসিয়ে জবাব দেয়, হব তো। কখন? এক্ষুনি। খুব তাড়াতাড়ি ওঠো। আস্তে, পড়ে যাবো তো, উঠছি। হারি আপ। সাদাত নওশিনকে ঠেলে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। নওশিন ফ্রেশ হয়ে এসে দ্রুত শাড়ি গহনা সব বের করে সাদাতকে ফ্রেশ হয়ে নিতে বলে, কেননা এখন পর্যন্ত দুবার নিচ থেকে খবর এসেছে তাদের জন্য। নওশিন শাড়িটা পরে নিল। সাদাত ওয়াশরুম থেকে বের হওয়ার আগে রানিং। সাদাত ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে চুল স্পাইক করতে থাকে। আরে সাদাত সরো, আমি রেডি হচ্ছি তো। দেখতে দাও না আরেকটু। নওশিন সাদাতের পেটে কনুই মেরে বলছে, আমি আগে, তুমি তো পিছনে দাঁড়িয়ে হতে পারো, তাই না? ওকে। নওশিন টুলে বসে সাজছে, আর সাদাত নওশিনের পেছনে গিয়ে নিজের চুলটা স্পাইক করে নিল। নওশিন আজ নিজের ইচ্ছায় অনেক গয়না পরেছে। মেরুন রঙের গর্জিয়াস শাড়িতে এই শরীরের রংটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। মেরুন রঙের লিপস্টিক, চোখে সুন্দর করে মেকআপ, চুলটা উপরের দিকে খোপা করে নিয়ে সাদা রঙের একটা হিজাব খুব সুন্দর করে পরে নিল নওশিন। এতক্ষণ যাবৎ সাদাতকে একবারও খেয়াল করেনি নওশিন, কিন্তু সাজ শেষ হওয়ার পর পেছনে তাকিয়ে রীতিমতো থতমত খেয়ে যায় নওশিন। সাদাত যে এখনো শার্টটাও পরেনি, পরবে কি করে? বেচারা এতক্ষণ বউয়ের সাজ দেখছিল মুগ্ধ নয়নে। সাদাত, রেডি হওনি কেন এখনো? সাদাত হাতে টাওয়েলটা ফেলে দিয়ে নওশিনের দিকে এগুতে থাকে। নওশিন বেশ বুঝতে পারছে সাদাতের মাথায় কি চলছে। দেখো, একদম ভালো হবে না, কিন্তু কাছে আসবে না একদম। বেচারি পেছনের দিকে যাচ্ছে আর আঙ্গুল তুলে সাদাতকে বলছে। সাদাত কি কারো বারণ শোনার পাত্র নাকি? ঠিক ধরে ফেললো নওশিনকে, নিজের উন্মুক্ত বুকের সাথে চেপে ধরলো একদম। সাদাতের চোখে চির একটা নেশা দেখতে পেল নওশিন, কিন্তু বাইরে যে অনেক গেস্ট সেটা তো মাথায় রাখতে হবে। সাদাত পলকহীন দৃষ্টিতে নওশিনকে দেখছে। নওশিনের মনেরও যে বিশাল ভালো লাগা কাজ করছে, তবে সময় যে বড্ড বেইমান, নিজের গতিতে চলে যাচ্ছে। সাদাত ছাড়ো প্লিজ, সব গেস্ট এসে গেছে। সাদাদের ঘোর কাটে না, কান পর্যন্ত যায়নি কথাটা। নওশিন সাদাদের বুকের একটা লোম ধরে বেশ জোরে একটা টান দিতেই সাদাত যেন বাস্তবে ফিরে আসে, কিন্তু তখনও নওশিনকে একইভাবে আগলে রেখেছে। আউচ, হেই স্টুপিড গার্ল, দেখতে দাও না আরেকটু। ছাড়ো তো, লেট হয়ে যাচ্ছে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। প্লিজ রেডি হয়ে নাও না। আচ্ছা, নিচে প্রাপ্তির ছেলে ফ্রেন্ডরা কেউ আছে? সাদাত, এখন এটা বলার সময়? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও প্লিজ। আজকে ওই পিচ্চি ছেলেগুলো আমার বইয়ের প্রেমে পড়ে যাবে। নওশিনের চোখ পুরো রসগোল্লা। মানে? আই এম সো সিরিয়াস, আমার যা হচ্ছে তোমাকে দেখে আল্লাহই জানে। নওশিন সাদাদের বুকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে থাকে। সাদাত হাসছে, বলল, আহা কি নরম ছোঁয়ারে। সাদাত, থামলে কেন? মারো, নিজের বিয়ে করা বরকে মারো। তুমি না আসলেই। নওশিন মুচকি হেসে সাদাতকে জড়িয়ে ধরল। সাদাতও বেশ শক্ত করে আগলে রেখেছে। এমন সময় ওদের ডাকতে হঠাৎ রিদি সরাসরি সাদাতের রুমে ঢুকে যায়, আর তার চোখে দৃশ্যমান হয় সাদাত আর নওশিনের একে অপরের চোখ বন্ধ করে জড়িয়ে ধরার দৃশ্য। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে রিদির। সেও আজ শাড়ি পরেছে, নিজে পছন্দ করে না তো বউ সাদাতকে দেখাবে বলে পড়েছে। আর সাদাত তার বউয়ের সাথে উন্মুক্ত বুক নিয়ে প্রেম করছে, এটা মানতে পারছে না রিদি। মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে তার। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, যদি তোমাদের পার্সোনাল কাজ শেষ হয় তবে নিচে আসতে পারো, সবাই অপেক্ষা করছে। নওশিন দ্রুত চোখ মেলে তাকায়।
সাদাদের হুঁশ আসে পেছনে কারো গলা শুনে। মুহূর্তের মাঝে দুজন দুজনকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। নওশীন বেশ লজ্জা পাচ্ছে। যদিও রিদি মেয়ে, তবুও স্বামী স্ত্রীর ব্যাপারটা অন্য কেউ দেখে ফেললে কেমন একটা। সাদাত তো বেশ খুশি, কারণ সাদাত জানে রিদির মন মানসিকতা কেমন। নওশীন আয়নার দিকে ঘুরে গিয়ে শাড়ি, হিজাব এগুলো ঠিক করার ভান ধরে রিদিকে বলল, আপু এই তো আসছি, আপনি যান। রিদি সাদাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আসো। চলে গেল রিদি। সাদাত সেরকম ভাবে দেখেইনি রিদিকে। রিদি দৌড়ে নিজের রুমে গেল। দরজা বন্ধ করে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, আমি কেন পারছি না সাদাতকে ভুলতে? কি নেই আমার? সব আছে, তাহলে কেন সাদাতের মনে আমার জন্য কিছু নেই? ওর সবটা জুড়ে শুধু নওশীন। নওশীন সাদাতকে রেখে নিচে চলে এসেছে। প্রাপ্তির সব মেয়ে বন্ধুরা তাকে ঘিরে রেখেছে। আজ যে প্রাপ্তিকেও কোনো রাজকন্যার চেয়ে কম লাগছে না। সাদা ধবধবে গায়ের রং, তার উপর সাদা গর্জিয়াস স্টোনের কাজ করা ও ফ্লোর টাচ পড়েছে। তার উপর ম্যাচিং করে হালকা অলংকারও পরিয়ে দিয়েছে ওর মা। চোখ দুটো যেন একটা বাচ্চা পরীর মতো সাজানো। নীল রঙের হিজাবে দেখতে ঠিক একটা নীল সাদা পরী। নওশীন আসা মাত্রই সবাই মিলে নওশীনকে ঘিরে ফেলে। প্রাপ্তি নওশীনকে জড়িয়ে ধরে বলে, ওয়াও ছোট ভাবি, তোমাকে জাস্ট মিস ওয়ার্ল্ড লাগছে। নওশীনকে দেখে সবাই খুব খুশি। এত সুন্দর স্লিম বডিতে হলুদ ফর্সা রঙের উপর এত ভালো সাজ নওশীনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবার সাথে অনেক গল্প গুজব করছে নওশীন। সাদাত নামছে। গেস্টদের চোখ সিঁড়ির দিকে। কিসের? সালমান খান। সে তো অভিনয় শত শত ফিল্ম করে মানুষের জনপ্রিয়তা পেয়েছে। আর সাদাতকে যদি কোনো ফিল্মে শুধুমাত্র ট্রায়ালের জন্য দেওয়া হয়, তবে সব মেয়েরা তার জন্য লাইন ধরবে। তার উপর আজ তো কথাই নেই। কালো জিন্স, নীল শার্ট, কালো কোট, ব্ল্যাক হোয়াইট শু, বলতে গেলে জাস্ট চরম লাগছে সাদাতকে। নওশীনও পুরো ফিদা। অবাক হয়ে তাকিয়ে আছে সাদাতের দিকে। কোথা থেকে রাফসা এসে চোখের সামনে তুড়ি দিতে ঘোর কাটে নওশীনের। রাফসা হাসি দিয়ে বলল, পরে দেখিস বোন। নওশীন লজ্জা পেয়ে গেল। ভাবি, সাদাতের দিকে তাকিয়ে দেখলো সেও নওশীনের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে। আজকে তো সাদাত, নওশীন, প্রাপ্তি আর রাফসার লুকটা দেখার মতো। সবার নজর যেন তাদের দিকে। সাদ এখনো আসেনি উপর থেকে। নওশীন ভাবিকেও আজ বেশ লাগছে, তবে 1 মাস হলো বাচ্চা হয়েছে, তাই অতটাও সুস্থ নন তিনি। বাচ্চা উঠে যাওয়ায় সে উপরে চলে যায়। সবাই রিদিকেই খুঁজছে। সাদাদের মা একজন সার্ভেন্টকে পাঠান রিদি আর সাদকে ডাকার জন্য। সাদকে ডাকার আগে সাদ হাজির। এমনিতে হ্যান্ডসাম, তার উপর আজ আবার সবকিছু বেশ পরিপাটি। রাফসা তো নওশীনের মতো হা করে তাকিয়ে আছে তার বরের দিকে। রাফসা, সাদ এদেরকে দেখে মনে হওয়ার উপায় নেই তাদের একটা বাচ্চা আছে। সবার বিকেলের খাওয়া শেষ হওয়ার পর রিদি আসে। কি রে মা, এত দেরি করলি কেন? আন্টি আসলে না আমার মাথাটা ধরে গিয়েছিল। সে কি, ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ আন্টি। এখন কেমন লাগছে? রিদি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভালো। পাশ থেকে কোনো মহিলা বলল, বাহ ভাবি, আপনাদের মেয়েকে তো দারুণ লাগছে। রিদি তো শাড়ি পরেই না, আজ পরেছে বলে বেশ মানিয়েছে কিন্তু। আর বলতে আমার মেয়ে কম কিসে, বরং রাজকন্যা একদম। শুধু এখন রাজপুত্রের অপেক্ষা। রিদি কিছু বলল না, শুধু হেসে তাদের সাথে তাল মিলিয়ে গেল। এবারই সব কয়টা মেয়ে বউ আজ একদম পরিপূর্ণ সাজে। সন্ধ্যা লেগে আসছে। প্রাপ্তির বন্ধুরা কেক কাটার জন্য তাড়া দিচ্ছে। সবাই কেক কাটার জন্য উপস্থিত হয়ে যায়। প্রাপ্তির পাশেই নওশীন দাঁড়িয়ে আছে, তার পাশেই সাদাত, আর সাদাতের সাথে ঠিক গা ঘেঁষে দাঁড়িয়েছে রিদি। কেক কাটলো প্রাপ্তি, কিন্তু এখানে কোনো মোমবাতি নিভানো হয়নি। একটা জন্ম তো আলোর স্বরূপ, তাই এমন দিনে আলো নিভিয়ে আনন্দ করার কোনো মানে হয় না। প্রাপ্তি কেকটা কেটে নিয়ে সবার আগে ওর মা, বাবা, জেঠি, জেঠু আর ভাই বোনদের খাইয়ে দিল। একে একে সবাই একে অপরকে কেক খাইয়ে দিল। এই অল্প কিছু সময়ের মধ্যে নওশীন প্রাপ্তির সব বন্ধুদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তাই প্রাপ্তির সব মেয়ে বন্ধুরা নওশীনের সাথে দুষ্টুমি করে নওশীনকে কেক খাওয়ানোর সময় সারা মুখে লাগিয়ে দিয়েছে। রিদি সাদাতকে কেক খাইয়ে দিয়েছে। যেহেতু সবার থেকে খেয়েছে, তাই সবার সামনে তাকে রিজেক্ট করলে বিষয়টা খারাপ দেখায়, তাই খেয়ে নিল। আমাকে খাওয়াবে না? সাদাদের ইচ্ছে করছিল না রিদিকে খাইয়ে দিতে, কিন্তু নওশীন বেলায় 1 টুকরো কেক নিয়ে রিদিকে খাইয়ে দিল। রিদির ভেতরটা খুশিতে থই থই হয়ে উঠছে। স্বয়ং সাদাত তাকে কেক খাইয়ে দিয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না তার কাছে। আর কারো চোখে পড়ুক না পড়ুক, সাদাত ঠিক উপলব্ধি করেছে রিদির মনের অবস্থা। কিন্তু এখানে সাদাদের করার কিছুই নেই, কারণ সে যে শুধু নওশীনের।
আর এটাও বুঝতে পেরেছে যে রিদি কেক খাওয়ার সময় ইচ্ছে করে সাদাদের হাতে নিজের ঠোঁটের আবেশ দিয়ে দিয়েছে, যেটা রিদির উপর সাদাদের রাগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। প্রাপ্তির সব বন্ধুরা রাতে খাবার খেয়ে যাবে। ওদের প্রত্যেককে বাসায় ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওদের সবাইকে প্রাপ্তিদের গাড়িতে করে যার যার বাসায় পৌঁছে দেওয়া হবে। বাকি মেহমানরাও এখনো আছে। নওশিনের মা অবশ্য তারা দিচ্ছেন চলে যাবে বলে। সাথে ছোট বাচ্চা আছে, তার উপর বাচ্চার মাও এতটা সুস্থ নন। নওশিনের ভাইয়া অনেকবার ফোনও করে ফেলেছেন এর মধ্যে, কিন্তু নওশিন যে তাদের বিদায় জানাতে আসবে সেই উপায়টুকু নেই মাত্র। আসবে কি করে? সে কখন থেকে মুখে কেক লাগানো অবস্থায় বসে আছে প্রাপ্তির বন্ধুদের সঙ্গে। বসে আছে বললে ভুল হবে, সব কয়টা নওশিনকে জাস্ট পুতুলের মতো করে বসিয়ে রেখে দেখেছে। বিচ্ছুগুলোর খাওয়ার ডাক পড়লে নওশিন হাঁপ ছেড়ে বাঁচে। এই সুযোগে তাড়াতাড়ি মুখটা ধোয়ার জন্য ড্রয়িং রুমের পেছনের দিকে ওয়াশরুমটাতে ছুটে যায়। ওয়াশরুমের দরজা লাগাবে নওশিন, কিন্তু পারছে না। আবারও চেষ্টা করছে, কিন্তু না, কাজ হচ্ছে না। ঘটনা বোঝার জন্য দরজার বাইরে নজর দিতে বুঝতে পেরে যায় ব্যাপারটা অন্য কিছু না, স্বয়ং সাদাত দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নওশিন ভ্রুকুচকে সাদাদের দিকে তাকায়। সাদাত একইভাবে নওশিনকে দেখে যাচ্ছে। সাদাত, দরজা ছাড়ো, দেখেছো মুখের অবস্থা? ধুতে হবে তো নাকি? সাদাত মুচকি এসে ওয়াশরুমের ভেতর ঢুকে যায়। নওশিনের কাছে যাওয়া শুরু করে। সাদাত দেখো, এই সময় কোনো দুষ্টুমি করবে না একদম। বাড়ি ভর্তি মেহমান, মাথায় যেন থাকে। সাদাত হাসির রেখাটা আরো বড় করে নওশিনের একদম কাছে চলে আসে। কোমরে হাত রেখে নিজের সাথে লাগিয়ে দাঁড় করায়। সাদাত, কি করছো? ছাড়ো। মা ভাবি ওরা চলে যাবে এখন, আমাকে যেতে হবে ওদের কাছে। হুশ, সাদাত, একটু দেখতে দাও না রে ভাই। এত তাড়া কেন তোমার? আমার বউকে আমি দেখবো তাতেও। ইস সাদাত, পরে দেখো তো, এখন ছাড়ো, মা চলে যাবে। সাদাত, তোমাকে না বলে তো আর যাচ্ছে না, তো চুপচাপ আমাকে আমার কাজ করতে দাও। প্লিজ সাদাত। সাদাত নওশিনের ঠোঁটে আঙ্গুল রেখে কথা বলতে বাধা দেয়। পলক্ষীনভাবে তাকিয়ে আছে নওশিনের দিকে। নওশিনও স্থির হয়ে গেছে সাদাদের মায়াভরা নিশাতুর দৃষ্টিতে। সাদাদের এক হাতে নওশিনের কোমরে আর অন্য হাতটা আস্তে আস্তে ডান পাশের গালে স্লাইড করতে ব্যস্ত। গাল থেকে হাতে লাগা কেকটুকু সাদাত পরম সুখে নিজের আঙ্গুল থেকে খেয়ে নেয়। সাদাত ছোঁয়াতে হারিয়ে আবেশে চোখ বন্ধ করে আছে নওশিন। সাদাদের লোভ যেন আরো বেড়ে যাচ্ছে। সারা মুখে লেগে থাকে এই কেকের অংশ যেন ক্ষুধা তৈরি করে দিচ্ছে খুব। সাথে নওশিনের এমন স্থিরতা। সাদাত নওশিনের ঘাড়ের পেছনের দিকে হাত রেখে আরো কাছে এসে যায় নওশিনের মুখে। ধীরে ধীরে নিজের মুখটাও এগিয়ে নিয়ে যায়। খুব বেশি সময় লাগেনি। সাদাত তার প্রিয়তমার গালে লেগে থাকা কেকে লেহন দিতে শুরু করে। দু গালে কপালে থুতনিতে পাগলের মতো লেহন শুরু করে সাদাত। পাগল না হয়ে নওশিন যাবে কোথায়? ভালোবাসার ঘোরে সাদাত তাকে সব সময় ডুবিয়ে মারবে। সাদাত নওশিনের কোমরে রাখা হাতটাও নওশিনের ঘাড়ের উপর নিয়ে আসে, অন্য হাতটা গালের এক পাশে। সাদাত যা করলো এতক্ষণ তাতে মুখের আর কেকের অংশ মাত্রও নেই। তবুও সাদাত যে বড্ড তৃষ্ণার্ত। ঠোঁটে ঠোঁট জোড়া মিলিয়ে পরম আবেশে তলিয়ে গেছে দুজন। দু হাত দিয়ে কোটের পেছন খামতে ধরে রেখেছে মেয়েটা। আবেশ, ঘোর, পরম শান্তি দুটো মানুষকে ঘিরে আছে। হঠাৎ নওশিন ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাদাতকে। হাতে নিজের ঠোঁট চেপে ধরে আছে সে। করুণ দৃষ্টিতে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বুঝতে পেরে নওশিনের কাছে এসে দু কাঁধে হাত রেখে বলে, সরি বাবু, লেগে গেছে। নওশিন নিজের ঠোঁট থেকে হাত সরিয়ে সাদাতের হাত দুটো সরিয়ে দিয়ে বলছে, তোমাকে কতবার বলি যে আমাকে সরি বলবে না, ভালো লাগে না আমার তোমার মুখে এই ওয়ার্ডটা শুনতে। সাদাত আবারও একটা স্মাইল দিয়ে সে নওশিনকে জড়িয়ে ধরে। আচ্ছা বাবু, সরি, আর এমন কথা বলবো না। নওশিন সাদাতের ঘাড়ে চিমটি কেটে বলে, আবার কিন্তু বললে। ওকে ওকে, আর বলবো না। হয়েছে, ছাড়ো এবার, সেখানে যাই। থাকো না বুকে আরো একটু। নওশিন সাদাতের থেকে নিজেকে ছাড়িয়ে নিতেই ওর মনে হলো কেউ যেন ওয়াশরুমের বাইরের দিক থেকে দৌড়ে ড্রয়িং রুমে ঢুকে গেল। সাদাত কিছু বলতে চাইছিল, তার আগে নওশিন একরকম ছোটে ওয়াশরুমের বাইরে যায়। কিন্তু কে একটু আগে এখানে ছিল আর কেনই বা কিভাবে ছুটে পালালো তার কোনো হদিস পেল না নওশিন। নওশিনকে হঠাৎ এভাবে বের হতে দেখে সাদাতও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কি হয়েছে, এভাবে কেন আসলে? নওশিন চারিদিকে চোখ বোলাতে থাকে। সাদাতের দিকে না তাকিয়ে বলে, সাদাত, এখানে না কেউ ছিল, মানে দরজার আড়ালে, বাট আমি বাইরের দিকে তাকাতেই দৌড়ে ড্রয়িং রুমে চলে গেল। সাদাত একটা বিশাল হাসিতে মেতে ওঠে। এমন ভাবে হাসছে যেন নওশিন বিশ্বসেরা কোনো কৌতুক বলেছে। সাদাত, তুমি হাসছো? আই এম সো সিরিয়াস। নওশিন, তোমার তো লজ্জার আর শেষ থাকলো না। অবাক হয়ে জানতে চায় নওশিন।
মানে? সাদাত নওশিনের পাশে এসে ওর কাঁধে হাত রেখে বলছে, আমি যে তোমার সাথে এতক্ষণ রোম্যান্স করছিলাম সেটা নিশ্চয়ই কেউ দেখে নিয়েছে। আর তারপর যখন বুঝতে পেরেছে যে তুমি বাইরে নজর দিচ্ছ, তখন বেচারা নিজেই লজ্জা পেয়েছে, পালিয়েছে। সাদাত, যদি বড় কেউ হয়, সব তোমার দোষ। এখন আমার, তাই না? তো আমার? আমি এসেছিলাম পেছন পেছন। আল্লাহ জানে কে না কে দেখেছে এই অবস্থায়। নওশিন মিনিট দুয়েক নীরবতা পালন করে আবারও বলা শুরু করলো, কিন্তু সাদাত। আবার কি কিন্তু? কে দেখবে? দেখুক না, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর যে দেখেছে তোমার কি মনে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব দেখেছে? নিশ্চয়ই ওয়াশরুমে আসছিল, তোমাকে আর আমাকে একসাথে দেখে তাড়াতাড়ি সরে গেছে। এখানে তো তোমার লজ্জায় নাক কাটা যাওয়ার কিছু নেই। আমার কিন্তু ব্যাপারটা মোটেও সোজা মনে হচ্ছে না। মানে? সাদাত, আমার মনে হয় কেউ আমাদের ইচ্ছে করে দেখছিল। আর আমার কেন জানি মনে হচ্ছে সে সবটা দেখেছে। সাদাত নওশিনের দু কাঁধে হাত দিয়ে চোখে চোখ রেখে বলল, বাই এনি চান্স তোমার কি ভয় লাগছে? নওশিন কোনো জবাব না দিয়ে খুব দ্রুততার সাথে সাদাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাদাদের আর বুঝতে বাকি রইল না যে নওশিনের মনে ভয় কাজ করছে। নওশিন, নওশিন, তাকাও আমার দিকে, তাকাও। আবারও দুজনের চোখ এক আঙ্কিতে আপাতিত হয়। সাদাত বলছে, আমি আছি না, সো কেন এমন ভাবছো? আর কেউ যদি ইচ্ছে করে আমাদের কাজটা দেখলো তো সেখানে আমাদের কি করার? উই আর হাজব্যান্ড ওয়াইফ, আর আমরা তো সবার সামনে কিছু করতে চাইনি। ওয়াশরুমে ছিলাম আমরা। আর এইদিকে গেস্ট বা বাড়ির অন্য কেউ আসবে না, সো কেউ যদি ইচ্ছে করে আমাদের দিকে নজর রাখে, তোমার আমার সেখানে কিছু করার নেই, তাই না? তার মানে তোমারও মনে হচ্ছে? তাহলে কেউ কেন দেখবে? আর কেনই বা পালালো? নওশিন যে ইচ্ছা করে আমাদের দেখছিল সে কি সামনে আসবে নাকি আমাদের? অবশ্যই পালাবে। এই, কে আসবে? তোমার আমার শত্রু নাকি? আমার কিন্তু। চুপ, একদম চুপ। আমি রোম্যান্স করছি এটা মেবি কেউ শিখছিল। আর শত্রু হলে হতেও পারে। তোমাকে আজ যা সুন্দর লাগছে, হয়তোবা কেউ এসেছিল তোমাকে ফলো করে এই পর্যন্ত, বাট পরে আমাকে দেখে তার মনে আগুন লাগলো, আর শেষটাও দেখে গেল। ধুর সাদাত। আচ্ছা আচ্ছা, এবার ভেতরে যাই আমরা, তা না হলে পুরো হল রুম এসে যাবে এখানে। ওকে, দাঁড়াও, আমি মুখটা ওয়াশ করে নিই। সাদাত একটা চোখ মেরে বলল, আমি তো ক্লিন করেই দিলাম, আর কি ওয়াশ করবে? নওশিন লজ্জায় পুরো লাল। ধ্যাত। মুচকে একটা হাসিতেই ওয়াশরুমে ঢুকে যায়। ট্যাপটা চালু করে বলে, ওয়েট করো সাদাত, যাবে না কিন্তু, আমি 2 মিনিটেই আসছি। বাইরে থেকে সাদাদের জবাব, জি মহারানী, আছি পাহারাদার হয়ে। সাদাত। ওকে ওকে, আমি পাহারাদার না, তোমার বর। আছি এখানেই। নওশিন সাদাত হলরুমে পৌঁছালে নওশিনের মা ভাবি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত প্রায় 8:30। সব গেস্ট চলে গেছে। সাদাদের বাড়ির 4টা গাড়ি প্রাপ্তির বন্ধুদের যার যার বাসায় পৌঁছে দেওয়ায় ব্যস্ত। প্রাপ্তি তো ড্রেস চেঞ্জ না করে সবার দেওয়া গিফটগুলো খুলে খুলে দেখছে। বাট একটা গিফট খুলে বেশ খানিকটা অবাক হয়। সচরাচর এমন ধরনের গিফট কেউ বার্থডেতে দেয় না। গিফট আর কেউ না, নওশিন দিয়েছে, আর সেটা হচ্ছে একটা হাদিসের বই। প্রাপ্তির সবার দেওয়া সব উপহারের মাঝে এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যতিক্রম আর ভালো লাগে। তাই দৌড়ে নওশিনের রুমে চলে যায়। নওশিন জাস্ট শাড়িটা চেঞ্জ করে ফ্যানের নিচে বসেছে, আর সাদাত বিছানায় শুয়ে। প্রাপ্তি হুট করে এসে নওশিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ হওয়ায় চমকে যায় নওশিন। আরে ভাবি, তুমি না, ভয় পাও কেন এত? আমি। ওরে দুষ্টু, আমি ভয় পাই তাই না? হঠাৎ এলে আমি কি করব শুনি? ওকে ওকে, বাদ এই টপিকটা। তোমাকে অনেক অনেকগুলো ধন্যবাদ। আস্তে, এত খুশি কেন তুমি? কি করেছি আমি? আমাকে এই বইটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাবি, লাভ ইউ। লাভ টু বিউটি কুইন। আচ্ছা, নিপা আপু কি পাঠিয়েছে তোমার জন্য, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এটা ওয়ান্ডারফুল ক্লক, আমার তো খুব ভালো লেগেছে। আপনি ফার্স্ট ক্যানাডিয়ান কোনো জিনিস পাঠালেন আমার জন্য। আগে যা দিত সব বাংলাদেশ থেকে কিনে দিত, বাট আই মিস হার ডিপলি। মন খারাপ করো না, আপু তো আসবে কিছুদিন পরেই। তবুও বাচ্চা ছিল আজ। আমি না কখনো বাবার ব্যবসায় ঢুকবো না। কি এত কাজ বলো, যে বিদেশেরটা আপনি কে দেখতে হচ্ছে, আর এখানে দাদা ভাই, আর কিছুদিন পর ভাইয়াও অ্যাড হবে। খালি কাজ আর কাজ। জানো, জেঠুমণি আর জেঠিমণিও খুব মন খারাপ করেছিল আপনার জন্য। নওশিনকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদাত বলল, প্রাপ্তি, তুই যা সবার গিফটগুলো খুলে দেখ। আর আমার এত টাকার গিফটের কোনো কমপ্লিমেন্ট তো এখনো পেলাম না। আমি শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলাম। ভাইয়া,
সাদাত জলদি ঘটনা পাল্টায়, কারণ তারও যে ভেতরটা চলছে। আশেপাশে সবাই থাকা সত্ত্বেও যখন নিজের একমাত্র মাতুল্য বড় বোনটা থাকে না, তখন যে মনের ভেতর কি চলে কেবলমাত্র সেই বুঝতে পারে। প্রাপ্তি চলে যাওয়ার পর নওশীন খোলা চুলগুলো সাদাদের উপর দিয়ে মেলিয়ে দিয়ে সাদাদের বুকে মাথা রাখে। আমি জানি আপুকে সবাই খুব মিস করেছে আজ, ইভেন তুমিও, কিন্তু সাদাত প্লিজ এর জন্য মুড অফ করে রেখো না। আপু তো আসবেই আগামী মাসে, আর আমি তো আপুর মেয়েকে দেখিনি এখনো। কি মজা হবে বলো তো, সবাই একসাথে। তা তো হবেই, বাট বাট না কিছু না, পরশু কিন্তু বের হচ্ছে আমরা। বাট কি সেটা তো বললে না। আর আমরা যে পরশু বের হব সেটা শুধু তুমি না, আমিও জানি। আরে পিচ্ছি, জাস্ট এমনি বলছিলাম। ইস, আমার তো ভাবতেই কেমন লাগছে নিজের বউকে নিয়ে 4 দিনের সফর। ইস বউরে, ওই 4 দিনে তুই শেষ। যা। নওশীন ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদাত হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দেয়। ও সাদাত, তুমি না সব সময়। খুব একটু আগে কি বলেন আপনি? যা হাজবেন্ডকে তুই করে বলো। আরে আমি তো সেটা এমনি বলে ফেলেছি। তুই করে কখন বললাম? আজীব তো। এমনি বলিস আর যেমনি বলিস, শাস্তি তো পেতেই হবে তোকে। সাদাত, ভালো হবে না কিন্তু। এই কথা তুমি এভাবে ধরছো কেন? আমি কবে তোমাকে তুই টুকারি করেছি? শুধু শুধু এখন যদি এটা নিয়ে পেঁচাও, তাহলে আমি কালকে তোমার ব্যাগ গুছিয়ে দিব না। সব তুমি নিজে নিজে করবে। আচ্ছা, আসছে আমার শাস্তিদাতা। তা আর কি শাস্তি দিতে পারেন আপনি? আমি অনেক কিছু করে শাস্তি দিতে পারি আপনাকে, বাট দিব না। ছাড়ো তো, এখন সারাদিন খুব প্রেশার ছিল। ইস, আজকে সারাদিনের প্রেসারে আমার আদরের মোটি বউটা শুট কি হয়ে গেল একদম। নওশীন সাদাদের বুকে ঘষি দেওয়া শুরু করে। খারাপ, আসলেই তুমি খুব খারাপ। সাদাত উল্টো হয়ে যায়। এতক্ষণ নওশীনের চুলগুলো সাদাদের দুপাশে ঢেকে রেখেছিল, এখন সেই পর্দাটা আর নেই। নওশীনের উপরে সাদাত। কি হলো? নেশা ধরে গেছে বউ, প্লিজ। সরো তো, আমি চুল ঠিক করে বাঁধবো। এলোমেলো চুলে ঘুমানো যায় নাকি? ঠিক করে কি লাভ? এই সুটাম দেহি পুরুষটা তো তোর সব সাজসজ্জা নষ্ট করে দেয়। সেটা দেয়, কিন্তু আপনাকে না এখন উঠতেই হবে। কেন? আরে উঠো না, দরজা খোলা তো। থাকুক না, রাতের বেলা আমরা কি করতে পারি সবাই তো জানা, তাই আসবে না? বলেই সাদাত নওশীনের গলায় মুখ ডোবায়। নওশীনের চুল আঁকড়ে ধরে বলে, সাদাত প্লিজ দরজাটা লাগাই, একটু সরো না। সাদাত গলা থেকে মুখ তুলে। নওশীন আজও সাদাতের চোখে বরাবরের মতোই তীব্র নেশা দেখতে পারছে। নওশীনেরও যে এই চাহনিতে নেশা ধরে যায়। নওশীন আবারও বলল, তবে এই শটটা যেন খুব মৃদু, নেশাকণ্ঠী একদম। দরজাটা লাগিয়ে আসি। সাদাত কিছু না বলে নওশীনের উপর থেকে সরে গেল। নওশীনও ধীরে উঠে দরজাটা লাগিয়ে ডিম লাইট অন করে ঘরের বড় বাতিটা নিভিয়ে দিল। বিছানায় আসার জন্য পেছন ফিরতেই সাদাতকে দেখতে পায়। খোলা এলোমেলো চুলে মৃদু আলোয় এক অপসরীকে দেখছে সাদাত। কোনো কথা না বলেই কোলে তুলে নেয় তার প্রাণপ্রিয়াকে। বিছানায় শুইয়ে দিয়ে নিজের শার্টটা খুলে ফেলে। শাড়ির আঁচলটা খুলতে যাবে, সেখানে তো পিন করা। খুলতে পারছে না সাদাত। ব্যর্থ হয়ে মুখ গুজে দেয় গলায়। বুঝতে পারে নওশীন। মুচকি হেসে পিনটা খুলে দিয়ে বলে, এখন পিন নেই। মুখ তুলে চায় সাদাত। চোখাচোখি হতে লজ্জায় দু চোখ বন্ধ করে ফেলে নওশীন। সাদাত কিছুক্ষণ পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে। এমন লজ্জামাখা মুখের প্রেমে পড়ে যায় আবারও। মুচকি হেসে পিনহীন শাড়ির আঁচলটা সরিয়ে নেয়। কোমরে গোজা শাড়ির বাকি অংশটুকু নিমিষেই খুলে নিল সাদাত। ঘন হয়ে আসছে নওশীনের শ্বাসগুলো। শরীরে তীব্র থেকে তীব্র শিহরণ। সাদাত আর অপেক্ষা করল না। নওশীনের আঙ্গুলের প্রতিটা ফাঁকে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে চেপে ধরল বিছানার সাথে। আস্তে আস্তে ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে, আরো কাছে, আরো তীব্র শিহরণ। একসময় দুজোড়া ঠোঁট এক হয়ে যায়। দুজনাই মেতে উঠে তীব্র প্রতিযোগিতায়। ভালোবাসার প্রতিযোগিতা। একটা ভালোবাসার মাতলামতে মেতে উঠেছে দুজনাই। একটা প্রেমের ইনফিনিটিভ ঘোর জুড়িয়ে রেখেছে দুটি প্রাণকে। ফজরের আজান ভেসে আসছে। নওশীন সাদাদের বুকে ঘুমিয়ে আছে। সাদাদও নওশীনকে বুকে জড়িয়ে বেভোর হয়ে ঘুমোচ্ছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় নওশীনের। মিটমিট করে চোখ খুলে তাকায়। সাদাদের উন্মুক্ত বুকে মাথা রাখতে যেন পৃথিবীর সবচেয়ে সুখময় কাজের মধ্যে পড়ে নওশীনের কাছে। সাদাদের মায়াভরা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে নওশীন। বেশ খানিক সময় পার হয়ে গেল। নওশীন খুব সাবধানে সাদাদের দিকে থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বেশ কিছুদিন পরে নওশীন সাদাতকে আগে ডাকে না, নিজে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সাদাতকে ডাকে।
না হয় সাদাত যে ওকে ছাড়তেই চায় না, বরং দুষ্টুমি আরো বেড়ে যায়। নওশিন শাওয়ারটা সেরে নিয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকে সাদাদের পাশে বসে। চুলে হাত ঢুকিয়ে আস্তে করে ডাকতে থাকে সাদাতকে। রোজ রোজ সকালে সাদাতকে ডাকা নওশিনের বিশাল বড় একটা কাজ। এক দুটাকে সাদাত মহাশয়ের ঘুম কখনো ভাঙে না। আজও একই কাহিনী। ব্যর্থ হয়ে নওশিন ভেজা চুলগুলো ধরে সাদাদের মুখের উপর ধরে। চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে সাদাদের চোখে মুখে। চোখ মিটমিট করতে থাকে সাদাত। ঘুম ভেঙে যায় সাদাদের। চোখ খুলে নওশিনকে দেখতে পায় মেরুন রঙের একটা শাড়ি পরে, সদ্য ভেজা কোমল শরীরে দেখতে একটা ফুটন্ত গোলাপ তার সামনে বসে আছে। পাপড়ির উপরে থাকা শিশিরের মতো কালো ঘন চুলগুলো থেকে যেন শিশিরের বৃষ্টি পড়ছে। সাদাত নওশিনকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকে আনে। মুগ্ধ হয়ে দেখছে সাদাত তার প্রিয়তমাকে। নওশিনও চেয়ে আছে সাদাতের দিকে, কিন্তু মেয়েটা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। লজ্জায় রাঙা হয়ে চোখ দুটো বেটে নেয়। ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো কানের পাশেই গুজে দেয় সাদাত। কপালে ভালোবাসা এঁকে দিয়ে কোমরে আরো শক্তভাবে জড়িয়ে ধরে। আরো কাছে আনতে চাইলে বাধা দেয় নওশিন। সাদাদের নাকটা টেনে দিয়ে বলে, সাহেব, নো দুষ্টুমি, উঠুন, শাওয়ার নিন আর নামাজের জন্য তৈরি হন। হবেই তো, বাট তার আগে প্লিজ। জি না, উঠো তো। চোখ দুটো বন্ধ করে সাদাত আবারও ঘুমের ভান করে বলল, তাহলে সাদাত ঘুমাবে এখন আর উঠবে 8টায়। নামাজ পড়তে পারবে না সাদাত, আর তার জন্য দায়ী থাকবে তার একমাত্র বিয়ে করা বউ, কারণ সে তার বরকে শাওয়ারের জন্য ইচ্ছে করে উঠায়নি। আরে আজীব, এটা কি ধরনের কথা? সাদাত, এই ওঠো না প্লিজ, নামাজের সময় চলে যাবে তো। সাদাত ঘুমাচ্ছে। ঘুমলে কথা কি করে বলছো? উফ। বলে নওশিন হুট করে সাদাতের ঠোঁটে আস্তে করে একটা লিপ কিস করে দেয়। চোখ মেলে তাকায় সাদাত। ভ্রুকুচকে প্রশ্ন করে, কি ছিল এটা? ধ্যাত, ওঠো না এবার, নামাজের সময় চলে যাচ্ছে তো। আগে ডাকুনি কেন? শাওয়ার নিয়ে তারপর ডাকলে? কয়েকদিন ধরেই তো দেখছি নিজে আগে ভাগে উঠে তারপর আমাকে ডাকো। ওয়াই? কারণ আপনি যে খুব ভালো মানুষ, তাই। সাদাত এখনো আগের মতোই শুয়ে আছে, চোখ দুটো নওশিনের দিকে। নওশিনের আর কি করার? শেষমেশ সাদাতের দু কাঁধে হাত দিয়ে টেনে উঠানোর চেষ্টা করছে নওশিন, কিন্তু তবুও যেন উঠাতে পারছে না বেচারা। সাদাত, বেশি হচ্ছে কিন্তু, প্লিজ ওঠো। টেনে ওঠাও, দেখি কত শক্তি আমার চড়ুই পাখিটার। প্লিজ জান, এমন করে না, উঠো না, নামাজ পড়তে হবে তো, প্লিজ প্লিজ প্লিজ। হেই, আস্তে, এত প্লিজ। শুয়া থেকে উঠে বসে বলল, গায়ে শক্তি নেই, বাট মন গলানোর শক্তি ঠিকই আছে। মুচকি হাসে নওশিন। হ্যাঁ, সেটা আছে। সাদাদের হাত ধরে বিছানা থেকে নামিয়ে বলছে, তোমাকে ঘুম থেকে উঠানো যে এতটা প্যারা জানা ছিল না। আল্লাহই জানে তোমার বাচ্চাদের উঠাতে যে কি কতটা কি কি করতে হবে আমায়। আচ্ছা, বাচ্চা হোক, একবার দেখো দুজনে মিলে কি হাল কি করি তোমার। সাদাদের চোখের দিকে তাকায় নওশিন। চোখে স্পষ্ট চোখ রেখে বলে, দাও না একটা এনে, যত খুশি পারো জ্বালিও, দুজন মিলে, কিচ্ছু বলবো না। সাদাত নওশিনের ঘাড়ের পেছনে দু হাত বেঁধে মৃদুস্বরে বলছে, বলেছিলাম তো দিব। এক্সাম তো শেষ আমার। আই নো বিউটিফুল লেডি, এখন থেকে নো প্রোটেকশন শুধু। নওশিন খুশিতে দিশেহারা পুরো। সত্যি তুমি রাজি? রাজি তো ম্যাম, তোমাকে জ্বালানোর জন্য, বাট ভয় হয় শোনা, তুমি তো খাও না কিছু। খাবো খাবো, প্লিজ, মা হব আমি। নওশিনের এমন বাচ্চামো দেখে মুচকি হাসে সাদাত। আর নওশিন মহা খুশিতে আর লজ্জায় মুখ লুকায় সাদাতের বুকে। আবার পর মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়ে সাদাতকে উল্টো ঘুরিয়ে দিল। পিঠ ধরে ঠেলে দিয়ে বলছে, এখন যান, আগে শাওয়ারটা নিন, একসাথে নামাজ পড়বো। সাদাতই বা কি করবে, বাধ্য ছেলের মতো শাওয়ারের জন্য ঢুকে যায়। নওশিন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিল এই সময়টুকুতে। সাদাত বের হলে অজু করে এলো নওশিন। দুজনে একসাথে নামাজটা পড়ে নিল। এখন আর নওশিন নামাজ পড়ে ঘুমায় না। পরীক্ষার আগে থেকে সাদাত রাত 2টো অবধি পড়া আর সকালে জোর করে না ঘুমাতে দিয়ে পড়িয়েছে। তাই সকালের ঘুমানোর অভ্যাসটা এখন মোটামুটি চলে গেছে বললেই হয়। নামাজ শেষে সাদাত বিছানায় গা মেলিয়ে দেয়। নওশিনকে আবারও ঘুমাতে বলে, কিন্তু নওশিন না জানায়। কতদিন ধরে বাসায় এসেছে, কিন্তু সেরকম ভাবে কোনো কাজ কখনো করেনি। তাই পরীক্ষার পর থেকে রোজ সকালে কাকি শাশুড়ি আর রাফসার সাথে হাতে হাত লাগায় একটু। সকালে কাজের চাপটা একটু বেশি থাকে, ওরা দুজন মিলে সামাল দিতে একটু কষ্টকর হয়ে যায়। আর তার উপর তো রাফসার হাজবেন্ডের হাঁকাহাঁকি, অরূপের হাজারটা বায়না, প্রাপ্তির খাবারের তাগাদা তো আছে। সাদাত বিছানা থেকে উঠে কোরআন শরীফ পাঠ করা শুরু করে। নওশিন যায় সাদাতের জন্য কফি আনতে।
যেহেতু কোরআন পড়তে বসেছে তাই আর ঘুমাবে না সাদাত, সেজন্য কফি করা জরুরি। তা না হলে সকালে 7টার পর কফি খেত সাদাত। নওশীন সাদাতকে কফি দিয়ে চলে যায় আবার রান্নাঘরে। রাফসা অলরেডি সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছে। সকালে আবার এত লোকের আলাদা আলাদা খাবার বানাতে হয়। অরূপের টিফিন, এটাও করতে হবে রাফসার। কেউ রুটি তো কেউ পরোটা, কেউ সবজি খাবে তো কেউ গোস্ত, আবার কেউ ডিম ভাজাও চায়। সকালটা এরকমই, হরেক রকম রান্না করতে হয়। দুজা মিলে রান্না করছে। প্রাপ্তির মাও হেল্প করছে বউদের, এটা সেটা এগিয়ে দিয়ে কাটাকাটি করে। এমন সময় উপর থেকে দৌড়ে আসে অরূপ, পেছন থেকে জড়িয়ে ধরে ওর মাকে। রাফসা বুঝতে পারে কোমল ছোট্ট হাতের স্পর্শটা কার। প্রশ্ন করে অরূপকে, কি আব্বু, ক্ষুধা পেয়েছে তাই না? এই তো হয়ে গেছে। না পাইনি তো, আমি কালকে বললাম না পাঁপড় খাবো, করেছো? চুলার আঁচটা কমিয়ে দিয়ে ছেলের দিকে ঘুরে তাকায় রাফসা, মাথায় হাত বুলিয়ে বলছে, আব্বু বলছি তো করে দেব, তুমি যাও একটু হোমওয়ার্কটা চেক করো, করছো কিনা সব। স্কুলে যেতে হবে তো, আমি আজকে তোমাকে পাঁপড় ভেজে দেব। আমি তো করে ফেলেছি সব আম্মু, তুমি তো কালকে রাতেই সব দেখেছো, এখন করে দাও না আম্মু। স্কুলে তো সবাই কালকে পাঁপড় খেলো ওই দাদুটার কাছ থেকে কিনে, তুমি তো খেতে দিলে না, এখন করে দাও না, আমি খাবো, না হলে আমি কিন্তু স্কুলে গিয়ে টিফিনও খাবো না। বাবু এমন করে না, এই সকালবেলা কত কাজ বলো তো সোনা। আমি তোমাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর করে দেবো, ওকে? বাচ্চাটা মন খারাপ করে, মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, পরে কি আর খেতে ইচ্ছে করবে? ছেলের এমন মুখ দেখে কোন মায়ের ভালো লাগে, তাই তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, আর মন খারাপ করতে হবে না, করে দেব। তুমি যাও রুমে, আর তোমার আব্বুকে বলো তোমাকে গোসল করে দেবে, তারপর আমি এসে রেডি করে দেব। ওকে আম্মু। ওলে বাবা, যাও এখন। ওকে নতুন বউ, তুমিও কিন্তু খেও পাঁপড় ভাজা, খুব মজা। আচ্ছা বাবু খাবো, তুমি যাও শাওয়ারটা করে ফেলো। সকাল 7:30। দরকারি সব রান্না শেষ। এর মধ্যে যে কতবার সাদের জন্য রাফসাকে উপরে যেতে হয়েছে গণনার বাইরে। বেচারা সব সামনেই থাকে, তবুও যেন চোখে পড়ে না তার। সব কাজে তার রাফসাকে চাই। ভাবি এত তেল, পুরো 5 লিটার মনে হচ্ছে। লাগবে নাকি? কতগুলো পাঁপড় ভাজতে হবে, ঠিক আছে? এত পারো কি করে তুমি? কই কি এমন, তুইও পারবি, আস্তে আস্তে কর সংসার, দেখবি না করলে ভালোই লাগবে। তোমার মতো আমি কোনোদিনই পারবো না। এর মধ্যে রান্নাঘরে একজন সার্ভেন্ট আসে, রাফসাকে বলে, বড় ভাবি, ভাই বলল কালকে রাতে নাকি একটা ফাইল দিয়েছে, ওইটা বের কইরা দিয়ে আসতে। বলে সার্ভেন্টটা নিজের কাজ করতে চলে যায়। আল্লাহ, এদের বাপ বেটার জ্বালায় আমি শেষ। আহা, যাও না বৌমা, দেখো কি লাগে, ছোট বৌমা আর আমি আছি তো এখানে। যাচ্ছি কাকি, এক কাজ করো, তুমি এদিকে আসো। আর নসীম প্লিজ একটু অরূপের টিফিনটা ভরে দে। দেখ সব করা আছে, আমি বাচ্চাটার ব্যাগটা ঘুচিয়ে দিয়ে আসছি। আরে যাও তুমি, দেখছি বললাম তো। রাফসা উপরে চলে যায়। ফাইলটা আলমারিতেই ছিল, সাদ ইচ্ছে করে নেয়নি, রাফসা না দিলে নিতও না। আর অরূপকে যে ওর আব্বু গোসল করিয়ে দিয়েছে এই পর্যন্তই। এখনো টাওয়াল পেঁচিয়ে বিছানায় বসে আছে, সেটাকেও সামলাতে হবে এখন। খাবারগুলো টেবিলে রাখছে একজন সার্ভেন্ট। নওশীন সাদাদের টিফিনটাও রেডি করে রেখেছে। রিদি রান্নাঘরে এসেছে নিজের রোজকার লেবু আর মধুর শরবতটা নিতে। মেয়েটার সবকিছুতেই যেন তাড়াহুড়া, এসেই সার্ভেন্টদের সাথে রাগারাগি শুরু করে দিয়েছে। একটু দেরি হয়েছে লেবু আর মধু দিতে, তাই রাগে আগের শরবতটা ফেলে দিয়ে নিজেই বানাতে শুরু করলো। কেউ কিছু বলে না ওর এই ব্যবহারে, সবাই জানে এই মেয়েটা একটু এমনই। বেশ কয়েকটা পাঁপড় ভেজে ফেলেছে প্রাপ্তির মা। এর মধ্যে প্রাপ্তি কলেজে যাবে, খাবারের জন্য তাড়া দিচ্ছে, তাই বাধ্য হয়ে পাঁপড়ের দায়িত্বটা নওশীনকে দিয়ে যায়। চুলার আঁচ তো কমানো, কিন্তু 5 লিটার ফুটন্ত তেল যে টকবক করছে খুব। নওশীন খুব সাবধানে কাজ করছে। ফুটন্ত তেল একবার যদি গায়ে পড়ে 1 ফোঁটাতেই কাজ সারবে। আর তার উপর যে বড় কড়াই পাঁপড় ভাজা। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পাওয়া যায়, তার সাথে বিশাল একটা আর্তনাদ। আল্লাহ গো! মুহূর্তে আবারও কিছু শব্দ, কাচের শব্দের মতো, সাথে আরো একটা চিৎকার, ওমা! অরূপকে ঠিক ওই সময়টাতে ওর মা স্কুলে যাওয়ার জন্য তৈরি করে নাস্তা করার জন্য নিচে পাঠায়, আর বাচ্চাটা তার নতুন বউয়ের কাছে যাচ্ছিল রান্নাঘরের দিকে। এমন চিৎকার আর আটকে ওঠার ঘটনা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়।
রান্নাঘর থেকে আসা চিৎকার শুনে রাফসা, সাদ, প্রাপ্তির মা দৌড়ে আসে। এর মাঝে অরূপও কান্না শুরু করে দিয়েছে। রাফসা কোনো মতে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যেতে নিলে নিজের ছেলেকে রান্নাঘরের দরজায় 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে দেখে। রাফসার প্রাণ যেন সাথে নেই। ছেলে যেভাবে কাঁপছে, ছেলের কাছে ছুটে যায়। পেছনে সাদও অরূপকে জড়িয়ে ধরবে তার আগেই চোখ যায় রান্নাঘরের মেঝের দিকে। সারা ফ্লোরে তেল ছড়িয়ে গেছে, তার উপর একটা কাচের বাটিও ভেঙে পড়ে আছে, আর তার পাশে হতবিম্বর মতো দাঁড়িয়ে আছে হৃদি। কিন্তু পাশেই যে নওশীন ফ্লোরে বসে আর্তনাদ করে যাচ্ছে, তার হুঁশ মনে হয় হৃদির নেই। দর্শক আয়নের মতোই গরম ফুটন্ত তেল, ভাঙা কাচ আর নওশীনের পায়ের বিক্রিয়া দেখে যাচ্ছে সে। রাফসার কি আর ছেলের প্রতি নজর দেওয়ার সময় আছে নাকি? ছেলেকে রেখেই নওশীনের কাছে ছুটে যায়। এত গরম তেল পুরোটাই ডান পায়ের উপর পড়ে গেছে, আর তার উপর কাচের বাটিটাও পায়ের উপর কড়াই সহ পড়েছে। গরম পানি পড়লেই তো জীবন চলে যায়, আর এটা 5 লিটার ফুটন্ত সয়াবিন, তাহলে কি অবস্থা হতে পারে? কাচের বাটি নিয়ে কড়াইটাও পায়ের উপর পড়ায় পুরো পুড়ে যাওয়া পাটাতে ব্লিডিং হচ্ছে। প্রাপ্তির মা সাদও যেন নিজেদের মধ্যে নেই। পাটা পুরো কালো হয়ে ফোসকার মতো হয়ে গেছে, আর সেটা কাচ ভাঙা কড়াইয়ের চাপে থেতলে গেছে একদম। রাফসা জড়িয়ে ধরে নওশীনকে। নওশীন ঢলে পড়ছে একদম, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। একটু একটু না, পুরো পাটা যে শাড়ির বাইরে থাকে সবটার অবস্থায় মারাত্মক। ও মা, ও! কাঁদতে থাকে নওশীন। সার্ভেন্টরাও ছুটে আসে। প্রাপ্তির মা নওশীনের কাছে গিয়ে কাপা গলায় বলছে, আল্লাহ গো, মারে তুল ওকে, সাদ ধর ওকে, হসপিটালে নিতে হবে, উঠা উঠা। সাদ অরূপকে একজন সার্ভেন্টের কাছে দিয়ে কোনো কথা না বলে নওশীনকে কোলে তুলে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে নিয়ে আসে। ছুটে আসে সাদাদের বাবা মাও। আল্লাহ গো, কি হলো এটা? এক চিৎকার দিয়ে ছেলের বউয়ের পাশে বসে পড়ে। নওশীনের সারা শরীর ঘেমে গেছে, শুধু পুড়লে না হয় কথা ছিল, এ যে পোড়া জায়গাটা থেতলে গিয়ে অনবরত রক্তও পড়ছে। আরে কেউ একজন সাদকে তো ডাকো। রাফসা নওশীনের পাশে বসে। সাদাত ওয়াশরুমে গোসল করছিল সেই সময়, তাই বাড়ির এত চিল্লাচিল্লি ওর কান পর্যন্ত পৌঁছায়নি। প্রাপ্তি যায় সাদাতকে ডাকতে, বুঝতে পারে যে সাদাত ওয়াশরুমে। ডাকা ছাড়াই ওয়াশরুমের দরজায় থাপ্পড় দিতে থাকে। ভেতর থেকে সাদাদের আওয়াজ আসে, আরে শাওয়ার নিচ্ছি নওশীন, ওয়েট করো। আরো জোরে বাড়ি দেয় প্রাপ্তি। সাদাত ভাবে নওশীন, তাই টোয়াল পেঁচানো অবস্থাতেই হাসি মুখে দরজাটা খুলে দেয়। প্রাপ্তি হাঁপাচ্ছে, অবাক হয়ে প্রশ্ন করে সাদাত, কিরে বোন, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? প্রাপ্তির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাদাত আবারও বলল, কি হয়েছে বল, এনিথিং রং? কি, ভালো করে বল। পুড়ে গেছে। পুড়ে গেছে? মাথা নাড়ায় প্রাপ্তি। কি পুড়ে গেছে? ভাবি। চমকে উঠে সাদাত। মানে? ছোট ভাবি পুড়ে গেছে। হোয়াট? আসো তুমি। বলেই প্রাপ্তি দৌড়ে রুমের বাইরে চলে আসে। সাদাত ও নওশীনের পুরার কথা শুনে সেই অবস্থাতেই নিচে নেমে আসে প্রাপ্তির সাথে, কিন্তু এসে যা দেখলো তার জন্য সাদাত মোটেও প্রস্তুত ছিল না। নওশীনের পা একদম দেখা যাচ্ছে না, যে কেউ ভয় পেয়ে যাবে। আর এতটুকু সময়ের মাঝে সবকিছু মিলিয়ে নওশীনের সেন্স নেই বললেই চলে। শুধু চোখ দিয়ে পানি পড়ছে আর পা দিয়ে রক্ত নেতিয়ে পড়ে আছে রাফসার বুকের উপর। সাদাত পাগলের মতো নওশীনের কাছে যায়। এ কি করে হলো এটা? নওশীন মিটমিট করে চোখ খুলে সাদাতের দিকে এক নজর দেখলো শুধু। সাদাত জড়িয়ে ধরলো নওশীনকে। এই কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভাবি, করো কিছু। কাঁপতে কাঁপতেই বলল সাদাত। হাসপাতালে নিতে হবে, কাজ আছে ওর পায়ে, গাড়ি বের করতে বলো কেউ। সাদাত বাবা নিজেই গাড়ি বের করার জন্য বের হয়ে যায়। পুরো বাসায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। সাদ, ছাড় ওকে, শার্টটা প্যান্টটা জলদি পরিয়ে আয়। সাদাত যেন দিক বিদিক শূন্য হয়ে গেছে। নওশীনের এমন অবস্থা দেখে সাদাত কখনো মেনে নেওয়ার জন্য প্রস্তুত না। প্রাপ্তির রুম থেকে শার্ট আর প্যান্ট নিয়ে এলে সাদাত ড্রয়িং রুমে সেগুলো পরে নেয়। নওশীনের সেন্স চলে গেছে, আর অরূপ ওর বাবার কোলে থেকে রীতিমতো কাঁপছে, সাথে কান্না তো থামছেই না। সাদাত নওশীনকে কোলে করে নিয়ে পাগলের মতো দৌড়ে গাড়িতে উঠায়। রাফসাও যাচ্ছে। অরূপকে ওর বাবা আর প্রাপ্তির মা সামলাচ্ছে। সাদাতের মায়ের অবস্থা আরো বেশি খারাপ, বিলাপ শুরু করেছেন তার আদরের বৌমায়ের জন্য। সার্ভেন্টরা তাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। ও জেঠুমণি, কিছু হবে না ভাবির, দেখো প্লিজ কেঁদো না এভাবে, তোমার তো শরীর খারাপ করবে, এমনিতেই প্রেশার ঠিক নেই। আল্লাহ গো, ওর মা বাবার কাছে আমি কি জবাব দেব? আল্লাহ, মেয়েটা কত কষ্ট হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছে সাদাতের মা, ঠিকমতো কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। আবারও বলা শুরু করলেন,
বাড়িতে নিয়ে আসার পর থেকে একটা না একটা ঘটনা ওর সাথে হচ্ছে। আমি মা হয়েও মেয়েটাকে সামলে নিতে পারছি না, খেয়াল রাখতে পারতেছি না। অ্যালার্জি হয়, বেহুশ হলেও কিছু জানানো হয়নি। এ বাড়িতে এখন আমি কি জবাব দেব? ভাবি, তুমি এমন অবুঝ হয়েও না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি কি জবাব দেব আমার ছেলের কাছে? আমি তো কিছুই বুঝতেছি না। কি কষ্টটা নেই পাইতেছে গো মেয়েটা। একটু তেলের ছিটা গেলেই তো শরীরটায় জ্বালা শুরু হয়। আর পাটা কি হয়েছে! মা আমার জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ! প্রাপ্তি, শরীফকে বল গাড়ি বের করতে। আমি যাব এখন। আমাকে নিয়ে কেন গেল না ওরা? আমার কোনো কথাই শোনে না। তাড়াতাড়ি যা। ভাবি, ভাবি, শুনো, বসো আগে। কোথায় যাবে তুমি? গেল তো। ভাইজান সাদাত আর রাস্তা তো আছে সাথে। আমি প্রাপ্তির বাবাকে ফোন করে দিয়েছি, সেও যাবে। তুমি চুপচাপ বসো তো। কি ব্যথা পাইতেছে গো! দেখ ফ্লোরে কত রক্ত। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি কেন এত বড় ব্যথাটা দিলে আমার মাটারে? মায়ের মন মানে না, কোনোভাবেই কেউ সাদাদের মাকে সামাল দিতে পারছে না। প্রাপ্তির মা জোর করে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। অরূপকে ওর বাবার প্রাপ্তি অনেক ছলাকলা করে আয়ত্তে আনার চেষ্টা করছে, কিন্তু ছেলের যে এক বুড়ি। নতুন বউ যাবো, আম্মু যাবো। নতুন বউ যাবো, আম্মু যাবো। এদিকে নওশিনকে অলরেডি ক্লিনিকে অ্যাডমিট করা হয়ে গেছে। ডাক্তার তো পা দেখে শক। পুরাটা এক ব্যাপার ছিল, কিন্তু এই যে থেতলে একদম শেষ। ওই যে কড়াইটা পড়েছিল পুরা পায়ের উপর, তার জন্য এমন থেতলানো অবস্থা। আর সবচেয়ে বড় সমস্যা, পোড়া জায়গাটাতে কাঁচও ঢুকে আছে, যেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক নওশিনের জন্য। সাদাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবতেই পারছেন একটু আগের হাসি খুশি মুখটা কেন এমন হলো। ওর কষ্ট তো সাদাত দেখতে পারে না। সাদাদের বাবা তো শুধু আল্লাহ আল্লাহ করছেন আর ছেলেকে সাহস জুগিয়ে যাচ্ছেন। নওশিনকে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাই ডাক্তাররা শুধু রাফসাকেই কেবিনের ভিতর অ্যালাউ করেছে। সাদাদের বাবা কাউকে ভেতরে ঢুকতে দেয়নি, বিশেষ করে রাফসা জোরটা বেশি করেছিল যেন ওরা ভেতরে না ঢুকে। নওশিনকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। পা যতটুকু কেটেছে সেটুকু নর্মালি কাটলে 3 থেকে 4টা সেলাই লাগতো, কিন্তু পা তো পুড়ে গেছে ভয়াবহভাবে, তাই সেখানে শিলি করার কোনো উপায় নেই। ঢুকে যাওয়া কাচের টুকরাগুলো বের করে জাস্ট ড্রেসিং করে দিয়ে মেডিসিন লাগানো হয়েছে তার উপর। পোড়া প্লাস কাটা, পোড়ার কারণে ব্যান্ডেজও করা সম্ভব না। অনেক আগেই তো নওশিন ভয় আর ব্যথায় অজ্ঞান হয়ে গেছে, তাই যেন আপাতত ব্যথার সম্মুখীন হতে না হয় সেজন্য ঘুমের ইঞ্জেকশন। সাদাত নওশিনের বেডের পাশে মাথা নিচু করে বসে আছে, আর নওশিনের কাল রাতের কথাগুলো ভেবে তার ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে। আচ্ছা সাদাত, শোনো না, পরশু তো রাঙামাটি যাব। তো আমি তো আগে কখনো যাইনি। তুমি কিন্তু বারণ করতে পারবে না যে ওখানে যেও না, এখানে যেও না। আমি সব ঘুরে ঘুরে দেখবো। সেটা আমি পরে দেখে নিব। এই না না, প্লিজ প্লিজ। আর আমার কিন্তু সেখানকার বাসকরল চাই। সেটা দেওয়া যাবে। এই তুমি এমন করে কথা বলছো যেন তোমার কোনো আগ্রহই নেই। নওশিনের দিকে চেয়েছিল সাদাত, মুচকি একটা হাসি দিয়ে বলেছিল, আমার তো একটা জিনিসেই যত আগ্রহ। বুঝতে পেরেছিল নওশিনও, তাই তো সাদাদের বুকে ঘুষি দিয়ে বলেছিল, ধুর, আমি বলি কি আর সে বলে কি, তোমার খালি। সাদাত জড়িয়ে ধরে বলেছিল, আমার খালি তুই রে নওশিন। বলছি যে আজ তো কোনো প্রোটেকশন হয়নি, তো আজকের জন্য তো আমি মা হয়ে যেতে পারি, তাই না? এই এত বাচ্চা চাই তোমার? হ্যাঁ চাই তো। তুমি জানো আমি বিয়ের আগে ফ্রেন্ডসদের বলতাম আমার বিয়ে না হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বেবি তো চাই। সাদাত তো অবাক, চোখ কপালে তুলে বলল, বিয়ে ছাড়াই বাচ্চা? আরে না না, তুমি যা ভাবছো তা না। আমি তো জাস্ট ওদের এটা বোঝাতে চেয়েছিলাম যে আমি বাচ্চা কতটা ভালোবাসি। তাই বলে এই কথা বলবা? আচ্ছা ধরো তোমার বিয়ে যদি না হতো, তবে বাচ্চা কোথা থেকে আসতো? উফ সাদা, তুমি না এখন চাইলে যে কেউ মানে যে কোনো অ্যাডাল্ট মেয়ে মা হতে পারে, তবে সেটা টেস্ট টিউব বেবি, বুঝলা? হায় আল্লাহ, বলে কি বউ আমার, শেষমেশ টেস্ট টিউব বেবি নিবে নাকি? ধ্যাত, থামবে তুমি? যেটা বলি আগে সেটা শোনো। ধরো কারো হাজবেন্ড আনএভেল, তো সেই ক্ষেত্রে হয় তো নাকি? আর আমি তো জাস্ট কথার কথা বলছিলাম। তার মানে আমি অক্ষম নাকি? আল্লাহ, কিসব বলো না বলো। আমি বলছি বিয়ে না হলে বা অন্য কোনো সমস্যা থাকলে, আর তুমি? বুঝলাম, আমার মন খারাপ করতে হবে না। ওকে, এই শোনো না, বলো না। বলছি যে আমি না পাহাড়ে খুব বেশি উঠতে পারি না। উইল ইউ ক্যারি মি? হোয়াট ইউ সে মাই ডিয়ার, আই এম অলওয়েজ রেডি ফর দ্যাট, ইউ নো না? তা জানি,
বাট সাদাত, আমার না এবার একটা বেবি চাই। এই যে আজ যেমন কোনো প্রোটেকশন ছাড়াই হলো সবকিছু, তুমি তো সেখানে গিয়েই তোমার দুষ্টুমিগুলো ছাড়বে না, সো আমি চাই। এই 1 মিনিট, কি বলি তুই? সেখানে গিয়ে আমি দুষ্টুমি ছাড়া থাকবো না মানে কি? আমি কি সেখানে সাধু এসে যাব? সাদাত নওশিনকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।